প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে বিএনপির যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা, জাতির স্বার্থে ঐক্যমত্যে পৌঁছাবে সবাই, আশা নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে অবৈধ বেড়া রক্ষায় কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। সন্ধ্যার পর লাইট জ্বালিয়ে চলছে মনিটরিং, স্থানীয়দের উদ্বেগ। কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকা দেওয়ার কারণে। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। রোববার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল ঘোষণার পরেও রাতভর বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। আজকের বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক জোট, দল ও সংগঠনের নেতারা অংশ নেবেন। দর্শক, বৈঠকের ব্যাপারে আরো খবর জানবো। টেলিফোনে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, কেন এই অনিশ্চয়তা, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানতে চাই আমরা। অনিশ্চয়তা বলতে আসলে বিএনপির শীর্ষস্থানীয় যে ফোরাম বা সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। সেই নেতারা এই বিষয়ে আলোচনা করেছেন বেশ কিছুদিন ধরেই, কিন্তু তারা যেহেতু মূলত এখন পর্যন্ত নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের যে অবস্থান পূর্বে তারা জানিয়েছেন, এখন সেই অবস্থানই আছেন। তারা বলছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে হয়তো বা বিএনপির তরফ থেকে আলাদা করে একটি ঘোষণাপত্র প্রদান করা হতে পারে। এই অনিশ্চয়তা এই অর্থে যে আসলে দল এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা সেই ঘোষণাপত্রে কোন অবস্থান বা কোন প্রেক্ষাপট বিবেচনায় সেই ঘোষণাপত্র তৈরি করবে। কেননা আপনি জানেন যে আন্দোলনে অর্থাৎ ৫ আগস্টে অভ্যুত্থান ঘিরে কার কতটুকু অবদান, সেই সব বিষয় নিয়ে নানান ধরনের বিতর্কের মধ্যে ছিল এবং বিএনপি যেটা বলছে যে বিগত ১৬ বছরের তাদের যে চলমান আন্দোলন সংগ্রাম, সেসব যেমন ৫ আগস্টে অভ্যুত্থানের সময়কার চেতনাটাকে আরো একটু জাগিয়ে তুলেছে, আরো বিপ্লবী করে তুলেছে, সেই বিষয়গুলোকে খানিকটা অবমাননা করা হয়েছে বিগত সময়, সেই জায়গাগুলো আছে। এখন পর্যন্ত দল আসলে আলোচনা করছে। খানিক আগে আমার সঙ্গে কথা হচ্ছে দলের স্থায়ী কমিটির একজন সদস্যের সঙ্গে, তিনি বলেছেন এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত তারা যাচ্ছেন না, তারপরেও তারা আলোচনা করছেন। অন্যদিকে মহাসচিবের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে এখনো খানিকটা অনিশ্চয়তা রয়েছেন, দল আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আর ঘন্টা খানিকের মধ্যেই নিয়ে ফেলবে, যে সেই অনিশ্চয়তা কাটিয়ে হয়তো বা ১ ঘন্টা পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলা চলে যে বিএনপি আজকে এই সংলাপে যোগ দিচ্ছে কি দিচ্ছে না। তার পরবর্তীতে তাদের বিবেচনা, তারা এখনো ঐকমত্যের সেই জায়গাটা ধরে রেখেছেন। নির্বাচনকে ঘিরে তাদের সেই অবস্থানটা এখন স্পষ্ট, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে কি অবস্থান সেটি নিশ্চয়ই বিএনপি আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করবে। কিন্তু আজকের বৈঠকে যাওয়া না যাওয়া সেই অনিশ্চয়তা কিন্তু চাচ্ছি না বলা চলে। এক প্রকার যদিও ঘণ্টাখানেকের মধ্যেই আমরা সেই চূড়ান্ত সিদ্ধান্তটি জানতে পারবো, কিন্তু তারপরেও আজ বিকেল পর্যন্ত মূলত আসলে অপেক্ষা করা যে যাচ্ছে কিনা বিএনপি রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই আলোচনার অংশ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে রবিন। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য জুলাই ঘোষণাপত্র জারি জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথাই জানায় সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো সব মতানৈক্য ভুলে জাতির প্রশ্নে এক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই ২৪-এর আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা।
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের সভায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সুস্পষ্ট ঘোষণার প্রত্যাশার কথা জানান তারা। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লেমেশনে রাখতে হবে। ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হবে। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলি যত দ্রুত সম্ভব এটা করা উচিত। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরোকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়া হবে সিএমএম আদালতে। সেখানেই রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আশিক, এই হিরোটা আসলে কে এবং তিনি নিজেকে কেনই বা ওবায়দুল কাদেরের পালিত পুত্র দাবি করলেন? এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে, কি মনে হচ্ছে আপনার? ইসরাত, হিরো আসলেই হিরো এবং তার পুরো নাম আসাদুজ্জামান হিরো। মূলত তিনি আওয়ামী লীগ সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন ওবায়দুল কাদের, তার পালিত পুত্র বলে তিনি নিজেকে দাবি করতেন এবং বিভিন্ন জায়গায় ওবায়দুল কাদেরের পালিত পুত্র বা পালক পুত্র হিসেবে বিভিন্ন জায়গায় নিজেকে পরিচয় দিয়ে তার মূলত যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে তিনি এই বিভিন্ন জায়গার টেন্ডার বাগিয়ে নেওয়া, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নেওয়া, এই ধরনের যে কর্মকাণ্ড বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেই কর্মকাণ্ডগুলো তিনি করেছেন রাজধানীর এবং রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় তিনি ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় টেন্ডার বাগিয়ে নেওয়া, বিভিন্ন ধরনের অর্থ লোপাট করা, বিভিন্ন ধরনের অর্থ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা এবং এই কাজগুলোই তিনি মূলত করেছেন। এবং বলা হয়ে থাকে ওবায়দুল কাদেরের যে অর্থের যোগান বা ওবায়দুল কাদেরের যে অর্থের লেনদেন সেই বিষয়গুলো এই আসাদুজ্জামান হিরো তিনি নিয়ন্ত্রণ করে থাকতেন। এবং তার বিরুদ্ধে কিন্তু এই 5 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5 আগস্টের পরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। সেই হত্যা মামলায় আমরা জেনেছি গত রাতে, অর্থাৎ এই রাতে তাকে গুলশান 2 নম্বর থেকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই তার বিরুদ্ধে যেহেতু বাড্ডা থানায় হত্যা মামলা রয়েছে, গুলশান থানা পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাড্ডা থানা পুলিশ তাকে কিছুক্ষণের মধ্যেই এই সিএমএম কোর্টে হাজির করবে। তার বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা রয়েছে, আমরা ধারণা করছি তাকে হয়তো রিমান্ড চাওয়া হতে পারে বা কী পরিমাণ অর্থ তিনি পাচার করেছেন সেই বিষয়গুলো আসলে নিশ্চয়ই জানার বিষয় রয়েছে। এবং যে মামলা তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেই মামলায় তাকে অর্থের যোগানদাতা হিসেবে পরিচয় করানো হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে, আমরা ধারণা করছি দুপুরের মধ্যেই তাকে বাড্ডা থানা পুলিশ বা ডিবি পুলিশ এর পক্ষ থেকে তাকে এই আদালতে হাজির করা হবে এবং আদালতে হাজির করে যদি রিমান্ডের আবেদন করে বা আদালত পরবর্তীতে কি আদেশ দেয় তার উপর নির্ভর করবে বাকি সবকিছু। তবে তিনি আসলে ওবায়দুল কাদেরের ওবায়দুল কাদের তার বাবা বা ওবায়দুল কাদেরের সে পালক পুত্র, এই পরিচয় দিয়েই মূলত তিনি বিভিন্ন জায়গায় ক্ষমতার দাপট দেখিয়ে অপকর্মগুলো করেছেন। ধন্যবাদ আপনাকে আশিক। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার পর এবার সেই বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। এ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। তবে বিজিবি বলছে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়া প্রোটেকশন দিতে এমনটাই করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের পর দহগ্রামে এবার আলোচনায় মদের খালি বোতল। কাঁটাতারের বেড়ায় জায়গায় জায়গায় ঝুলছে কাচের বোতল। বুধবার দহগ্রামের সরকারপাড়া এলাকায় সীমান্তে কাঁটাতারের সাথে কাচের বোতল ঝোলানোর কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন অমান্য করে বেড়া নির্মাণের পর আবার বিএসএফের এমন কাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে। কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। বোতলের ভিতরে কোনো পয়জনই আছে নাকি, বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি? হ্যাঁ, এটা তো আমাদের জন্য একটা মুশকিল। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয় ভীতির মধ্যে আছে। কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে,
ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এছাড়া সন্ধ্যার পর ফ্লাড লাইট জ্বালিয়ে নতুন বেড়া দেয়া কিছু এলাকা মনিটরিংও করছে বিএসএফ। বিজিবি বলছে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়া রক্ষায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। রাতের বেলা কেউ বেড়া তুলে ফেলতে গেলে একসাথে বাঁধা দুটি বোতলে ধাক্কা লেগে যে শব্দ হবে তাতে বিষয়টি টের পাবে তারা। অন্যভাবে যে আমাদের এখানে কাজটা করেছে এখন তো নিজেই টেনশন আছে। রাতে যদি কেউ আপনার এখানে কাটতে যায় বা এটাতে নাড়াচাড়া লাগে সো দ্যাট এটাতে শব্দ হলে যেন তারা টের পায়। অন্ধকারে তো দেখা যায় না, তো এটা দূর থেকে আটকে তারা শুনতে পেলে হয়তো পেট্রোলটা এসে এটাকে ঠেকাবে। গত 10 জানুয়ারি পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় 1.5 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, তিনি কখন নাগাদ কারাগার থেকে বের হবেন, কিছু জানতে পারলেন কিনা এবং বিস্তারিত সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ধন্যবাদ। আসলে আমরা যতদূর জানি যে গতকালকেই এই লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত কর্মকর্তা আমাদের জানিয়েছিলেন ঠিক 2টার দিকে তিনি মুক্তি পেতে পারেন। তো আমরা এখানে যে এসে যেটা জানলাম যে তার আগেও তার মুক্তি হতে পারে। আর তার যে মুক্তি হবে কিছুক্ষণ আগে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত কর্মকর্তা এবং আরও এখানকার বিএনপির যারা আছেন তারা এখানে একটু আগে এসে বলেছেন যে লুৎফুজ্জামান বাবরের সাথে তাদের ইতিমধ্যে দেখা হয়েছে। জেল কর্তৃপক্ষ অর্থাৎ কেরানীগঞ্জ কারাগার কর্তৃপক্ষ তারা এই তার জামিন বা মুক্তির যে কাগজপত্র সেগুলো তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। সেটা নিয়ে এখন প্রক্রিয়ার ব্যাপার, তার এখন মুক্ত হওয়া। আর একটি ব্যাপার সেটা ইতিমধ্যে আপনি দেখছেন যে হাজারো জনতা কালকে রাত থেকে, আমরা যতদূর জানি যে কালকে রাত থেকে নেত্রকোনা থেকে রওনা হয়ে এই লুৎফুজ্জামান বাবরের যে রাজনৈতিক এলাকা তার যে সংসদীয় এলাকা নেত্রকোনার মদন, নেত্রকোনার খালিয়াজুরির এবং নেত্রকোনার মোহনগঞ্জ যে এলাকা, সে এলাকা থেকে কালকে রাত থেকে এরকম বাস ভর্তি, মাইক্রোবাস ভর্তি, গাড়ি ভর্তি মানুষ এখানে এসেছে। ট্রাকে পিক আপে করে মানুষ আমরা আসতে দেখেছি। ইতিমধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এই যে ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে তার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে প্রায় হাজারো জনতা এখানে লুৎফুজ্জামান বাবরের মুক্তি উপলক্ষে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখান থেকে লুৎফুজ্জামান বাবরকে মুক্ত করে নিয়ে, অর্থাৎ তিনি এখান থেকে বের হয়ে যতদূর জানা আছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে চন্দ্রিমা উদ্যানে যে তার যে মাজার, সেই মাজার তিনি জিয়ারত করবেন এবং পরবর্তীতে তিনি তার ধানমন্ডির বাসায় এখানে অবস্থান করবেন। আমরা জানি যে লুৎফুজ্জামান বাবরের পরিবারের লোকজন এখানে এসেছেন এবং ইতিমধ্যে একটু আগে এখান থেকে ঘোষণা করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার পরিবার লুৎফুজ্জামান বাবরকে স্বাগত জানাতে এবং তার মুক্তির সময় মির্জা আব্বাস তিনি উপস্থিত থাকবেন। তো লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে এই যে হাজারো মানুষ এখানে যারা জড়ো হয়েছেন তাদেরকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সুশৃঙ্খল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো বড় দুই মামলা, 10টা অস্ত্র মামলা এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার একটাতে মৃত্যুদণ্ড আর একটাতে কারাদণ্ড, সেই সবগুলোতে খালাস পাওয়ার পর আজ মুক্তি পেতে বাধা নেই। কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টা পরে মুক্তি পাবেন আলোচিত সমালোচিত নেতা লুৎফুজ্জামান বাবর। জি ধন্যবাদ আপনাকে মনির। গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, এমন দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের। গাজায় সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বলেন, ইতিহাসে টার্নিং পয়েন্ট হয়ে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ। যুদ্ধবিরতির পরপরই টেলিভিশনে প্রচারিত হয় তার ভাষণ। জানান, তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এই লড়াইয়ের প্রভাব শেষ হবে না। যারা কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 7 অক্টোবর ইসরায়েলের হামাসের অভিযানকে বিস্ময়কর সামরিক সাফল্য আখ্যা দেন খলিল। কাশেম ব্রিগেডের এই অভিযান প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিদের গর্বের বিষয় হয়ে থাকবে বলেও জানান তিনি। ফিলিস্তিনিরা সব অধিকার ফিরে পাবে বলেও আশাবাদী খলিল। وستستمر آثار هذه المعركة ولن تتوقف। চরম নির্যাতনের পরও মাটি কামড়ে পড়েছিল গাজার মানুষ। দখলদাররা তাদের লক্ষ্য পূরণে সফল হয়নি। আমাদের জনগণ ভূমি ছেড়ে যায়নি। শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ প্রজন্মের পর প্রজন্ম গর্বের বিষয় হয়ে থাকবে। আমাদের জনগণ তাদের সব অধিকার ফিরে পাবে। আমাদের ভূমি জেরুজালেম সহ সব পবিত্র স্থান পুনরুদ্ধার করবে। গাজায় যুদ্ধবিরতির খবরে দেশে দেশে উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। কাতার, জার্মানি, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে চলছে আনন্দ উৎসব। টেলিভিশনে যুদ্ধবিরতির ঘোষণা প্রচারিত হওয়ার সাথে সাথেই আনন্দে চিৎকার করে ওঠেন ফিলিস্তিনিরা। কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে ভেঙে পড়েন কান্নায়।
জানান গাজায় থাকা আত্মীয় স্বজনদের জন্য ভীষণ দুশ্চিন্তায় কাটে প্রতিটি মুহূর্ত। যুদ্ধবিরতির খবরে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা। পশ্চিম তীরেও আতশবাজি ফাটিয়ে হয়েছে উল্লাস। রাস্তায় নেমে আসেন মানুষজন, করেন আনন্দ মিছিল। যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। বৃহস্পতিবার ঘোষণা আসার পর মাত্র কয়েক ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে ৩০ ফিলিস্তিনের। সবচেয়ে তীব্র হামলা হয়েছে রেদওয়ান এলাকায়, শুধু সেখানেই নিহত হয়েছে ২০ জন। ভয়াবহ হামলা হচ্ছে খান ইউনুসের কিজান রাশওয়ান এলাকাতেও। ২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে, শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে নিহতের সংখ্যা। ৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই টানা ১৫ মাস ধরে চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬,৭০০ ফিলিস্তিনি, আহত ১,১০,০০০-এরও বেশি। জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প? গাজায় যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব কার? সাংবাদিকের এমন প্রশ্নে যেন বিস্মিত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিছুটা চটে গিয়েও সামলে নিলেন নিজেকে। পাল্টা প্রশ্ন ছুড়লেন, এটি কৌতুক ছিল কিনা। Thank you. Books credit for this, Mr. President. You or Trump? Is that a joke? Oh, thank you. বাগেরহাটের মোংলায় নসিমন উল্টে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪ জন। গতরাত ১:৩০টার দিকে উপজেলার চাপড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা জানান খুলনার লাউডোব থেকে ধান কেটে মোংলায় বাড়ি ফিরছিলেন তারা। পথে চাপড়া এলাকায় ৩ চাকার যানটি উল্টে যায়, এতে ঘটনাস্থলে মারা যান নসিমন চালক দিদার মোল্লা। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় যাত্রী রোকন উদ্দিনের। আহতদের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।